বাংলাদেশে প্রতি বছর 4,03,000-এর মতো মানুষ সাপে কামড়ের শিকার হয় এবং যার মধ্যে থেকে প্রায় 7,500 মানুষ মারা যায়। 100 মিনিটের ভিতরে যদি হাসপাতালে কোনো স্নেক বাইট পেশেন্ট যেতে পারে, তার কিন্তু স্নেক বাইট ডেথের রেকর্ড একদম কমে যাবে, মানে একদম সে সাপের কামড়ে মারা যাবে না বললেই চলে। রক্ত থেকে বিষটা বের করার জন্য আক্রান্ত স্থানটা কাটাছেঁড়া করে। কাটাছেঁড়া করলে কিন্তু রক্তে বিষটা খুব অনেক দ্রুত মিশে যাবে। রক্তটা পাতলা হয়ে চুইয়ে চুইয়ে পড়ে, তাহলে বুঝতে হবে এটি একটি ভেনোমাস বাইট। পাশাপাশি যদি হেমোটক্সিক বাইট হয়, যেমন ভাইপারের বাইট হয়, তাহলে অনেক বেশি ফুলে যাবে। সাপ কথাটা শুনে কি ভয় পেয়ে যাচ্ছেন? ভয় পাওয়ার কোনো কারণ নেই। আজ আমরা এমন একজন মানুষের সাথে পরিচিত হব যিনি মানুষদের সাপের হাত থেকে উদ্ধার করে এবং মাঝে মধ্যে সাপদেরও মানুষের হাত থেকে উদ্ধার করে। পরিচিত হব ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির জার্নালিজম, মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন ডিপার্টমেন্টের নাবিদ আল জুবায়ের ভাইয়ের সাথে, যিনি বর্তমানে স্নেক রেস্কিউয়ারদের একজন কোর থিওরিটিক্যাল ট্রেনার হিসেবে কাজ করছে। তাই দেরি না করে পরিচিত হব ভাইয়ার সাথে। কেমন আছেন ভাইয়া? হ্যালো আপু, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো, আমি অনেক ভালো আছি। আপনার এই যে একটা এক্সাইটিং জার্নি, এই জার্নিটা শুরু করার আগে একটা কঠিন কোয়েশ্চেন করব। সেটা হচ্ছে যে আপনার এই যাত্রা শুরুর সময় আপনি নাকি একটা সাপের ভেনোমাস বাইট, আপনি একটা কামড় খেয়েছেন বিষাক্ত সাপের, এবং তারপরেও আপনি এই যাত্রাটা কন্টিনিউ করেছেন। এই অভিজ্ঞতাটা একটু বলবেন? আসলে আমি যখন এই জার্নিটা শুরু করি, আমি যখন সর্পজগতে আসি, আমি আসার মাঝামাঝি পর্যায়ে মেইনলি আমি একটি ভেনোমাস স্নেক বাইটের শিকার হয়েছিলাম। এর আগে অনেক নন ভেনোমাস, পরেও অনেক নন ভেনোমাস স্নেক বাইটের শিকার হয়েছি। তবে সেগুলো আসলে নন ভেনোমাস জন্য আমার কোনো ক্ষতি হয়নি। কিন্তু ভেনোমাস বাইটের ক্ষেত্রে আমার সাথে পিপিটা ছিল, আমার বাইট প্রুফ হ্যান্ড গ্লাভসও ছিল। তারপরেও কোনো কারণে যে সাপটির বাইট খেয়েছিলাম, স্পেকটিকেল কোবরা বা খোয়া কোকড়া, সাপটির দাঁত তুলনামূলক বড় ছিল, আমি যেটা বুঝেছিলাম। যেটা হচ্ছে যে আমার বাইট প্রুফ গ্লাভস ভেদ করে আমার স্কিনে তার দাঁতটা ইজেক্ট করতে পেরেছিল, যার ফলে কিছু পরিমাণ বিষ গিয়েছিল এবং পরবর্তীতে আমি অ্যান্টিভেনম ট্রিটমেন্টের মাধ্যমে সুস্থ হয়েছি। এবং সেবারই আমি প্রথম বাস্তবধর্মী প্রমাণ পেলাম যে স্নেক বাইটের পরে অ্যান্টিভেনমে আসলেই সুস্থ হওয়া সম্ভব। তারপর থেকে আমার কনফিডেন্ট আরও বেড়ে গেল। আমি তখন আরও উদ্যমী হয়ে কাজ করতে আগ্রহী হলাম সাপখোপের জগৎটাতে। আচ্ছা, এই যে সর্পজগৎ, আপনি খুব সুন্দর করে আখ্যা দিলেন আপনার কাজটাকে। এটা কিন্তু একটু ব্যতিক্রম ধর্মী একটা কাজ। তো এটার শুরুটা কিভাবে হয়েছে? শুরুতে কোন ধরনের সাপ নিয়ে আপনি, মানে কি হলো যে আপনি এই কাজের উপর আসতে চাইলেন? আসলে বিষয়টা কি, একদম ছোট থেকেই বন্য প্রাণীর প্রতি আমার একটি ভালোবাসা কাজ করতো। এটা যে শুধু সাপের প্রতি বিষয়টা আমি এমন বলবো না। সাপ নিয়ে কাজ করি কারণ সাপ অন্যান্য বন্য প্রাণীর তুলনায় অবহেলিত। কিন্তু অন্যান্য বন্য প্রাণী নিয়েও কাজ করা হয়। যেমন আমি মেছো বিড়াল, মেছো বাঘ যেটি বলেন, বেশ কয়েকবার রেস্কিউ করেছি। অনেকগুলো পাখি রেস্কিউ করলাম। ওগুলো বন্য প্রাণীর ভিতরেই পড়ে। কিন্তু সাপটা অনেক বেশি অবহেলিত, যার কারণে আমরা নিজেরা ইচ্ছা করে সাপটাকে হাইলাইট করি, যাতে মানুষ বুঝতে পারে যে এই সাপটা অবহেলিত, এই সাপটি সম্পর্কে, এই প্রাণীটি সম্পর্কে জানা দরকার, এবং যার কারণে সাধারণ মানুষরা সাপ সম্পর্কে আগ্রহী হয়। এজন্য আমরা সাপটাকে হাইলাইটেড করি। কিন্তু এটা ভাবার কারণ নেই যে শুধুমাত্র সাপ নিয়েই আমরা কাজ করি। আমরা সাপ ব্যতীত অন্যান্য নানান বন্য প্রাণী নিয়ে কাজ করি। আর এই জার্নিটার শুরু যেভাবে আমি বললাম, যে ছোট থেকেই বন্য প্রাণীর প্রতি আমার আগ্রহ ছিল। ধীরে ধীরে আমার বড় ভাই, তার তত্ত্বাবধানে মূলত আমার এই সর্পজগতে আসা, স্নেক অ্যারিনাতে আসা, এবং ধীরে ধীরে বাংলাদেশের সাপ সম্পর্কে যে ধারণার ব্যাপারটা বুঝতে পারা, যে বাংলাদেশের 88% সাপ নির্বিষ, একটি বেসিক ইনফরমেশন যেটি সাধারণ মানুষ জানে না। আমিও স্বাভাবিকভাবে জানতাম না, ইভেন আই থিঙ্ক আপনিও জানতেন না। না, না, আমিও জানতাম না। আর আমার প্রথম রিয়াকশন থাকে সাপ দেখে দৌড়ে পালানো, স্বাভাবিক মানুষের মতো। স্বাভাবিকভাবেই আমাদের ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে এটিই ঘটে আসলে, যেটা একেবারে কাম্য নয়। আমরা একটি সহাবস্থান নিয়ে কাজ করি, যে কেউ কাউকে দেখে ভয় পাবো না। আমরা বুঝবো যে দুজনই দুজনের ফ্রেন্ড, তবে দুজন দুজনের পরিবেশে থেকে ফ্রেন্ড। একজন আরেকজনের পরিবেশ হ্যাম্পার করে ফ্রেন্ড, এভাবে আমরা চাই না। তো এই বিষয়গুলো আমি যখন বুঝতে পারলাম, তারপর থেকে আমার আগ্রহ আরো অনেক বহুগুণে বেড়ে গেল সাপ সম্পর্কে জানার।
যে যে প্রাণীটিকে আমি ছোটবেলা থেকে বিষধর ভেবে এসেছি, আমার জীবনের শত্রু ভেবে এসেছি, পরে যখন দেখলাম যে ওই সদস্যের 88% নির্বিষ, তারপরে কিন্তু আমার মাইন্ডসেটটা একদমই পাল্টে গেল। এবং তারপর থেকে ধীরে ধীরে যে রেস্কিউর ব্যাপারটা আসে ওইটা শুরু হলো। এর মাঝে আমি বাংলাদেশ ওয়াইল্ড লাইফ অলিম্পিয়াড, যেটা বাংলাদেশের সবচেয়ে বড় অলিম্পিয়াড, হুম হুম 2024-এ, ওটা হচ্ছে আমি রানার আপ হই। ওটা 1,03,000 অংশগ্রহণকারীর ভিতর থেকে রানার আপ। তো ওর এই ছোট ছোট অর্জনগুলো হচ্ছে আমাকে আরো কাজ করতে আগ্রহ জুগিয়েছে। তো ধীরে ধীরে এখন একজন ট্রেনার হিসেবে আছি, থিওরিটিক্যাল ট্রেনার হিসেবে ওয়াইল্ড লাইফ অ্যান্ড স্নেক রেস্কিউ টিম ইন বাংলাদেশ নামক সংগঠনে আছি আর কি। আচ্ছা ভাইয়া, বাংলাদেশে তো প্রতি বছর অনেক মানুষ সাপের কামড়ের জন্য মারা যাচ্ছে। এটা কিন্তু অনেক আগে থেকে চলে আসছে, আমরা আগে থেকেই দেখে আসছি। আপনি তো সাপ নিয়ে অনেক কাজ করছেন, রিসার্চ করছেন, পেপার পাবলিশ করছেন। তো এই সব যে ছোট ছোট ব্যাপার রয়েছে, এই ব্যাপারগুলো কি রিসার্চের মাধ্যমে উঠে আসবে? আপনাকে একটি সমীকরণের সাথে পরিচয় করাই। হুম বাংলাদেশে প্রতি বছর 4,03,000-এর মতো মানুষ সাপে কামড়ের শিকার হয়, এবং যার মধ্যে থেকে প্রায় 7,500 মানুষ মারা যায়। হুম এটা যেমন অবাক করা যে এত মানুষ কামড় খেলো কিন্তু এত কম মানুষ কিভাবে মারা গেল। এর চেয়ে বেশি অবাক করার বিষয় হচ্ছে যারা স্নেক বাইটের শিকার হলেন তাদের মধ্যে থেকে 97% স্নেক বাইট পেশেন্ট হসপিটালে না গিয়ে ভিলেজ হিলার্সের কাছে যায় হুম এই হুম যুগে এসে, হুম যেখানে বাংলাদেশে প্রায় 68% হচ্ছে শিক্ষিত সাক্ষরতার হার। হুম হুম এখন আমরা যেটা বিষয়টা চাই সেটা হচ্ছে যে স্টুডেন্টদেরকে নিয়ে মেইনলি কাজ করতে চাই, হুম হুম কারণ আমাদের কিছু ফ্রেশ ব্লাড দরকার, যাদের ব্রেনে সাপ সম্পর্কে ভুল ধারণাও কম, এমনকি সঠিক ধারণাও কম। হুম আমরা তাদেরকে সঠিক ধারণা দিতে পারবো। এখন যদি বিষয়টা এমন হয় যে আমরা 50 ঊর্ধ্ব কিংবা 40 ঊর্ধ্ব কাউকে নিয়ে কাজ করি, হুম যাদের মাথা ভর্তি সাপ সম্পর্কে ভুল তথ্য, গুজব, তাদের তাদের মধ্যে কিন্তু আমরা খুব সহজে এই সঠিক তথ্যগুলো দিতে পারবো না। হুম হুম এটি হচ্ছে প্রথম পয়েন্ট। আমি বলতে চাচ্ছি যে বাংলাদেশের মানুষ সাপ সম্পর্কে খুবই অজ্ঞ, খুবই কম ধারণা রাখে, যার কারণে সাপের কামড়ের পরেই ওঝা, কবিরাজ কিংবা যে কোনো ভিলেজ হিলার্সের কাছে চলে যায় ডাক্তারের কাছে যাওয়ার পরিবর্তে, হুম হুম যার কারণে মৃত্যুটা হচ্ছে। এখানে আমরা যে কাজটি করি, যেহেতু আমাদের কাজের কথা উঠেছে যে আমাদের কাজটা হচ্ছে কিভাবে হেল্প করে মানুষকে, হুম 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 আমাদের একটি গ্রুপ আছে ওয়াইল্ড লাইফ অ্যান্ড স্নেক রেস্কিউ টিম বাংলাদেশ, সংক্ষেপে WSRTP নামেই। হুম সেই গ্রুপে 2,60,000 মেম্বার্স, যেটা আমাদের গ্রুপকে শুধুমাত্র বাংলাদেশেই নয় এশিয়া মহাদেশের ভিতরে অন্যতম বড় সাপ সম্পর্কিত সংগঠন হিসেবে পরিচিত করে আর কি। আর হুম আমাদের পেজে প্রায় 1.5 লক্ষের মতো ফলোয়ার। হুম সব মিলিয়ে আমরা একটি বড় সংখ্যক অডিয়েন্সকে সাপ সম্পর্কে সঠিক তথ্য জানাতে পারি। এবং যে গ্রুপটা আছে প্রতিদিন অসংখ্য মানুষ সাপের কামড় খেয়ে ছবি তুলে সেখানে পোস্ট করছে, হুম হুম কিংবা সাপের ছবি তুলে সেখানে পোস্ট করছে কোনটি বিষধর কোনটি নির্বিষ, কিংবা ভেনোমাস বাইটের পরে যখন পোস্ট করছে আমরা তার জেলাটা জেনে জেলা সদরে ফোন দিয়ে হোক কিংবা সিভিল সার্জনের থেকে হোক, যেভাবে হোক আমরা জেনে জানাচ্ছি হুম যে অ্যান্টিভেনম আছে নাকি, অ্যান্টিভেনম না থাকলে জরুরি অবস্থায় কি করণীয়। ইভেন সেই জেলায় আমাদের যে প্রতিনিধি আছে হুম সেই প্রতিনিধি নিজে সেই হাসপাতালে গিয়ে যে স্নেক বাইট পেশেন্ট আছে তার সাথে কথা বলছেন, কিংবা তার যে ধরনের হেল্প দরকার সব করছেন। এটাই বোঝাতে চাচ্ছি যে সব মিলিয়ে আমাদের সংগঠন প্রতি বছর যে স্নেক বাইটে যে অনেক বেশি মানুষ মারা যেত সেই হুম হারটা হুম কমাতে খুব গুরুত্বপূর্ণ একটি ভূমিকা রাখছে। হুম 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 ভাইয়া, যদি আমরা সাধারণ মানুষের প্রেক্ষাপট থেকে চিন্তা করি, তাহলে কাউকে যদি সাপে কামড় দেয়, তাহলে হয়তো সে চিকিৎসার জন্য হসপিটালে না গিয়ে বেশিরভাগ সময় দেখা যায় সে ওঝার কাছে যাচ্ছে, বিষ নামানোর চেষ্টা করছে। এটা ঠিক কতটা ভুল ধারণা, তাই না? তো প্রাথমিক চিকিৎসার জন্য আমরা কি করতে পারি? প্রাথমিক চিকিৎসা বলার আগে আমি এটা বলতে চাই যে বাংলাদেশে সাপের কামড়ে সাপের বিষের চেয়ে বেশি মৃত্যু ঘটে হচ্ছে যে এই যে গোল্ডেন আওয়ারটা, হুম হুম অর্থাৎ সাপে কামড়ের পরে প্রথম 60 মিনিট সময়টা নষ্ট করে ফেলি। হুম আমরা বলি 100 মিনিট, 60 মিনিটের পরে গিয়েও গোল্ডেন আওয়ারের পরে গিয়েও আরো 40 মিনিট আমরা বেঁধে দেই। হুম হুম যে 100 মিনিটের ভিতরে যদি হাসপাতালে কোনো স্নেক বাইট পেশেন্ট যেতে পারে তার কিন্তু স্নেক বাইট ডেথের রেকর্ড একদম কমে যাবে, মানে একদম সে সাপের কামড়ে মারা যাবে না বললেই চলে, হুম যদি তার কোনো সাইড ডিজিজ না থাকে। এক্ষেত্রে যে এই সময়টা, মাঝের সময়টা গোল্ডেন আওয়ার, এটাকে কিভাবে কাজে লাগানো যেতে পারে সে বিষয়ে একটু আমরা কথা বলতে পারি, হুম যে প্রাথমিক চিকিৎসাটা কেমন হতে পারে। হুম এক্ষেত্রে আমি হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের একটি রেফারেন্স দিতে চাই। হুম ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন রিসেন্টলি একটি অ্যাক্রোনিম প্রকাশ করেছে। অ্যাক্রোনিমটা এমন ছিল যে ডু ইট রাইট। এখানে রাইট শব্দটা হচ্ছে একটি অ্যাক্রোনিম। এখানে আর দ্বারা বোঝায় হচ্ছে রিঅ্যাসিওর দ্য পেশেন্ট, অর্থাৎ রোগীকে আশ্বস্ত করতে হবে।
হুম, রোগীকে বারবার বোঝাতে হবে যে দেশের বেশিরভাগই নির্বিষ, কিংবা হয়তো তোমাকে কোনো বিষধর সাপ কামড়ায়নি, যাতে রোগীরা প্যানিক না করে। যত বেশি প্যানিক করবে, যত ভয় পাবে, হার্ট রেটটা তত বেড়ে যাবে, রক্তবিষটা তত দ্রুত মিশবে। হুম, হুম, এই জন্যই প্রথমেই রাখা হয়েছে রিঅ্যাসিওর দ্য পেশেন্ট, হুম, অর্থাৎ রোগীকে আশ্বস্ত করতে হবে। আই ইমেবলাইজ, ইমেবলাইজ হচ্ছে অনর করতে হবে। যে অঙ্গে কামড়েছে সেই অঙ্গটাও অনর করে দিতে হবে, যাতে নড়াচড়া করতে না পারে। যদি নড়াচড়া করে পেশি সংকোচন হবে, পেশি সংকোচন হলে রক্ত চলাচলটা বেড়ে যাবে, হুম, এবং রক্ত চলাচল বাড়লে একইভাবে রক্তবিষটা দ্রুত মিশবে। হুম, সো আইতে হচ্ছে ইমেবলাইজ, অর্থাৎ যে অঙ্গে কামড়েছে, হাতে হোক পায়ে হোক, সেটা অনর করে দিতে হবে যাতে নড়াচড়া না করতে পারে। জিএনএইচ, রাইটের জিএনএইচ, জিএনএইচ মানে গো টু হসপিটাল। এই পদ্ধতিগুলো অবলম্বন করার পরে যত দ্রুত সম্ভব হাসপাতালে যেতে হবে, হুম, এবং হাসপাতালে গিয়ে সঠিক চিকিৎসা করতে হবে। এবং লাস্টে যে টিটা থাকে, রাইটের লাস্টে যে টিটা থাকে, হুম, টি অর্থ টেল দ্য ডক্টর। হুম, ডাক্তারকে হচ্ছে একদম সবকিছু খোলামেলাভাবে, যেটা সঠিক তথ্য সেটি দিতে হবে। কোন ধরনের সাপ দেখেছেন, কোথায় কামড়েছে, কামড়ানোর পরে সেই আক্রান্ত স্থানটার অনুভূতিটা কেমন, ব্যথা করছে কিনা, হুম, কিংবা আপনার কোনো রকম হচ্ছে সাইড ইফেক্ট হচ্ছে কিনা, এই বিষয়গুলো ডাক্তারকে একদম খোলামেলাভাবে বলতে হবে। এর পাশাপাশি আমরা আরও বেশ কিছু ফার্স্ট এইড কিংবা প্রাথমিক চিকিৎসা নিয়ে কাজ করতে পারি। যেমন রোগীকে যে অংশে কামড়েছে সেই অংশে চাপ দিয়ে শোয়ানো যাবে না, তার বিপরীত পাশে চাপ দিয়ে শোয়ানো লাগবে। এবং যদি বাঁধতে চাই, আমরা তো একটি ভুল ধারণা পোষণ করি যে সাপে কামড়ের পরে খুব শক্ত করে বাঁধতে হয়। হ্যাঁ, আমি তো এটাই জানতাম। হ্যাঁ, আমি এটাই জানতাম যে সাপে যেখানেই কামড় দেয় খুব জোরে শক্ত করে বেঁধে দিই, যদি গলায় কামড় দেয় গলায়ও বেঁধে দিই। যাতে বিষটা মাথায় না ওঠে, তাই তো? হ্যাঁ, আমি এতটুকু, আসলেই আমি এতটুকু জানতাম। কিন্তু বিষয়টা একদমই এমন নয়। বাধার উদ্দেশ্য কখনো এমন হবে না যাতে রক্ত চলাচল বন্ধ হয়ে যায়। বাধার উদ্দেশ্য হবে যাতে রক্ত চলাচলটা কিছুটা কমে যায়। হুম, এজন্য চিকন দড়ি কিংবা স্যালাইনের পাইপ দিয়ে না বেঁধে চেষ্টা করবেন ওড়না কিংবা বাসায় যদি গামছা টামছা থাকে, হুম, 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 একটু মোটা কিছু দিয়ে এমনভাবে বাঁধতে হবে যাতে দুইটা আঙ্গুল মোটামুটি সহজে ঢুকে যেতে পারে। কারণ আমাদের মেইন গোলটা থাকবে যে রক্ত চলাচলটা কিছুটা কমানো। কমানো। এর পাশাপাশি দৌড়াদৌড়ি করা যাবে না, দৌড়াদৌড়ি করলে রক্ত চলাচলটা বেড়ে যায়। বুঝতে পারছেন আলোচনা থেকে যে আমাদের মেইনলি হচ্ছে যে রক্ত চলাচলটা যাতে কমে, এবং রক্ত চলাচল কমাতে আমাদের যা যা করতে হয় আমরা সেগুলোই করব। এটা হচ্ছে সাপে কামড়ের প্রাথমিক চিকিৎসা, এগুলোই। আরো বেশ কিছু অ্যাভয়েডও করতে হয়। ওঝার কাছে কখনোই যেতে আমি একদমই নিষেধ করি যে যাওয়া যাবে না। আরো হতে পারে যে আহ, ওঝার কাছে গেলে ওঝার হচ্ছে বমি করানোর জন্য অনেক কিছু অফার করে, যেমন গোবর খেতে দেয়, কিংবা তেল খেতে দেয়, সয়াবিন হোক কিংবা সরিষা হোক, তেল খেতে দেয়, কিংবা রক্ত থেকে বিষটা বের করার জন্য আক্রান্ত স্থানটা কাটাছেঁড়া করে। কাটাছেঁড়া করলে কিন্তু রক্তে বিষটা খুব অনেক দ্রুত মিশে যাবে। সো এরকম অনেক ভুল ধারণা, গুজব রয়েছে যে সাপের কামড়ে, যেগুলো অ্যাভয়েড করতে হবে। সো দর্শক, আপনারা হয়তো বুঝতে পারছেন যে আমরা ঠিক কতটা ভুল ধারণা সাপ নিয়ে পেয়ে এসেছি। মুভিজ কিংবা বই এসব থেকে আমরা এটাই জেনে এসেছি যে সাপে যদি কামড় দেয় নায়ক কিংবা নায়িকাকে, তাদেরকে নিয়ে ওঝার কাছে যেতে হয় এবং তারা বিন বাজায়। বাট এটা কতটা যে ভুল ধারণা, আজকে আমরা এটা জানতে পারলাম। এবারে ভাইয়ার কাছে ফিরে যাব, যে বর্ষার মৌসুম বর্তমানে বিভিন্ন বন্যা আক্রান্ত বিভিন্ন এরিয়া, বাংলাদেশের অনেকগুলো এরিয়াতে বন্যা হয়েছে বা হবে, আশঙ্কাযুক্ত রয়েছে। এই সব জায়গায় কিন্তু সাপের প্রকোপ দেখা যায়। যেমন কিছুদিন আগে আমি একটা ভিডিও ক্লিপ দেখেছি ফেসবুকে, চায়নাতে বন্যার কারণে অনেক বেশি ভেনোমাস সাপ রেস্কিউ সেন্টার থেকে বের হয়ে গেছে বা পালিয়ে গেছে। বাংলাদেশে কি এই ধরনের কোনো ঘটনা ঘটার আশঙ্কা আছে, কিংবা এমন যদি কোনো ঘটনা ঘটে তখন এই বন্যা আক্রান্ত এলাকার মানুষজনরা কিভাবে নিজেদেরকে বাঁচাবে? প্রথমে বলতে চাই যে বাংলাদেশে কিন্তু একদম সরাসরি কোনো স্নেক ফার্ম নেই। তো সেই কারণে যে স্নেক ফার্ম থেকে সাপ পালিয়ে যাবে এমন কোনো আশঙ্কা নেই। এবং স্নেক ফার্ম করতে গেলে অনেক বেশি ক্রাইটেরিয়া মেনটেন করতে হয়। যেমন 2 কিলোমিটার এরিয়ার ভিতরে কোনো বসত বাড়ি থাকা যাবে না, অনেক উঁচু দেয়াল থাকতে হবে, এরকম অনেক ক্রাইটেরিয়া আছে যেগুলো মেনটেন করা সাধারণত পসিবল না। তো সে কারণে বাংলাদেশে এখনো পর্যন্ত কোনো বৈধ সাপের খামার নেই, এবং এটা হতে পারে না। তবে যেটা হতে পারে, যেসব অঞ্চল পানির নিচে ডুবে গেছে সেসব অঞ্চলে স্বাভাবিকভাবে শুধু মানুষ থাকতো না, নানান বন্য প্রাণী থাকতো। আমি শুধু সাপের কথা বলছি না, সেই বন্য প্রাণীগুলো কিন্তু পানিতে ভেসে যাবে, এবং এর ভিতরে সাপও পড়ে। অন্য বন্য প্রাণীগুলো বিষধর না হলেও সাপ কিন্তু বিষধর। সাপের কামড়ে কিংবা সাপের আক্রমণে মানুষ মারা যাওয়ার
রেকর্ড আছে এবং মারা যেতে পারে, যেহেতু কিছু সংখ্যক বিষধর। আমাদেরকে একটু সাবধান থাকতে হবে, বিশেষ করে বন্যা প্রবণ এলাকার জন্য আমরা একটু বিশেষভাবে সতর্কতামূলক বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করি। ওকে ভাইয়া, দ্যাট রিমাইন্ডস মি যে বাংলাদেশে এই মুহূর্তে বাংলাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চলগুলো, চট্টগ্রাম সহ পার্শ্ববর্তী এলাকা ব্যাপকভাবে বন্যায় আক্রান্ত। মানুষগুলো জলাবদ্ধতা, বন্যার ক্ষয়ক্ষতি সব কিছু নিয়ে জর্জরিত। আমরা হয়তো এইখানে বসে তাদের মনের অবস্থা কল্পনাও করতে পারছি না। এই শোয়ের মাধ্যমে আমরা তাদের সাহস দিতে চাচ্ছি এবং আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করছি যেন অতি দ্রুত তারা এই সংকটপন্ন অবস্থা থেকে বের হয়ে যেতে পারে এবং সবাইকে সুস্থ এবং স্বাভাবিক অবস্থায় ফিরে আসুক। আচ্ছা ভাইয়া, এবার আপনার কাছে আসবো যে বন্যা আক্রান্ত এসব এরিয়াতে বন্য প্রাণী কিংবা সাপের আক্রমণ হতেই পারে বা এই ধরনের সিচুয়েশন হতেই পারে, তখন সেই মানুষদের জন্য কি করণীয়? আসলে আপু ওই সময়টাতে যেটা হয়, যে যেগুলো টেরেস্ট্রিয়াল অ্যানিম্যাল, যেগুলো হচ্ছে মাটিতে যেগুলো বিচরণ করে, যে বন্য প্রাণীগুলো, সেগুলো হুট করে পানি পেয়ে যায় এবং পানি পেয়ে তারা নিজেরাও আমাদের মতোই কিন্তু একটু হচ্ছে সাহায্যহীন অবস্থায় থাকে। তারাও তাদের জীবন বাঁচাতে চায় এবং সেই প্রচেষ্টায় তুলনামূলক উঁচু স্থানে তারা যেতে চেষ্টা করে। এবং যেটা ঘটে যে উঁচু স্থানে সাধারণত মানুষের বসতবাড়ি থাকে, মানুষ যেহেতু একটু বুদ্ধিদীপ্ত প্রাণী, মানুষ বুঝতে পারে যে কোনটা উঁচু স্থান, মানুষ সেখানে চলে যেতে পারে। বন্য প্রাণীও তার জীবন বাঁচানোর জন্য ওই উঁচু স্থানেই যায় এবং এখানেই হিউম্যান এবং ওয়াইল্ড লাইফের একটি কনফ্লিক্ট হয়। এক্ষেত্রে আমি সাধারণ দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, আহ, এমন ক্ষেত্রে নিজের জীবনের নিরাপত্তা সবার আগে, নিজের জীবনকে ফার্স্ট প্রায়োরিটিতে রাখবেন। তবে এটাও মাথায় রাখবেন যে যে কোনো বন্য প্রাণীকে যদি আঘাত করার চেষ্টা করেন কিংবা দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন, সে কিন্তু বুঝতে পারবে না যে আপনি তাকে সাহায্য করার চেষ্টা করবেন, সে কিন্তু উল্টো আপনাকে আক্রমণ করতে পারে। আমরা প্রেফার করি এই সিচুয়েশনটাতে বন বিভাগের সাথে আপনারা সরাসরি হটলাইন নাম্বারে কথা বলতে পারেন, অথবা জাতীয় জরুরি নিরাপত্তা যে নাম্বার 999-এ কল দিয়ে সেখানে যদি রেস্কিউয়ারদের সাথে কথা বলতে চান, আমরাই কথা বলবো। মূলত আমরা ওনাদের সাথেই কোল্যাব করে কাজ করি। সো এটাই বিষয় যে যদি এমন কোনো সিচুয়েশন আসে, আমাদের সাথে 999-এর মাধ্যমে কথা বলতে পারে কিংবা বন বিভাগের সাথে কথা বলতে পারে। আমরা যেটা প্রেফার করি যে সরাসরি বন্য প্রাণীকে দূরে সরিয়ে দেওয়ারও দরকার নেই কিংবা খুব আদর করে কাছে নেওয়ারও দরকার নেই, তাকে তার মতো রেখে যত দ্রুত সম্ভব 999-এ কল দিবে, অথবা যেভাবেই হোক বন অধিদপ্তর যে আছে, বন অধিদপ্তরের সাথে তারা যোগাযোগ করতে পারে। আচ্ছা, এই ক্ষেত্রে একটা সমস্যা দেখা যায় যে বন্যা আক্রান্ত যে এরিয়াগুলো, সেখানে নেটওয়ার্ক ইস্যু থাকে, অনেক ইস্যু থাকে। যেমন আমার একজন ফ্রেন্ড ফেনীতে 2024-এর বন্যার কারণে অনেকটা সময় নেটওয়ার্কের বাইরে ছিল তারা। বাংলাদেশ সরকার কি এমন কোনো পদক্ষেপ নিয়েছে যে ওয়াইল্ড লাইফ থেকে বাঁচানোর জন্য, নেটওয়ার্কিং ইস্যুটার জন্য, এই ব্যাপারে কি কোনো পদক্ষেপ নিয়েছে? আসলে বাংলাদেশ সরকার সরাসরি পদক্ষেপ না নিলেও বন অধিদপ্তর আমাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ করে এবং যতটুকু আমাদের সহযোগিতা করা দরকার, এই বন্যা প্রবণ কালীন সময়ে যতটুকু সহযোগিতা করা দরকার ততটুকুই তারা আমাদের করেন। ইভেন আমরা যাতে সঠিকভাবে রেস্কিউ করতে পারি সেজন্য যতটুকু সহযোগিতা দরকার, যতটুকু নেটওয়ার্কিং দরকার, তারা আমাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ করেন। আমরা কতগুলো রেস্কিউ করলাম, সেগুলো ঠিকমতো রিলিজ হলো কিনা, এই বিষয়গুলো নিয়ে তারা সবসময় তদারকিতে থাকেন। তো হ্যাঁ, আমি বলতে পারি যে সরকার যথাযথ পদক্ষেপই নিচ্ছেন এসব বিষয়ে। ভাইয়া, বন্যার এই আক্রান্ত এরিয়ার মানুষ কেউ যদি এই সাপের কামড় খেয়ে থাকে, তারা কিভাবে জানবে যে এটা ভেনোমাস নাকি নন ভেনোমাস? তখন তো বন্যার একটা এরিয়াতে ফার্স্ট থিঙ্কিং এর হয়তো জায়গা থাকবে না, সে প্যানিকই করবে। সে একেতে বন্যায় আক্রান্ত, তার উপর একটা সাপের কামড়। সো এই সিচুয়েশনটা সে কি করবে? আসলে এই বিষয়টা এমন হয় যে আমরা সরাসরি বলতে চাই না যে স্নেক বাইটের মার্ক দেখে বলা যে কোনটা বিষধর কামড় কোনটা নির্বিষ কামড়। তবে বন্যা কবলিত অঞ্চলের জন্য বলা, যেহেতু ওখানে খুব এমার্জেন্সি সিচুয়েশন থাকে, ওই জন্য বলছি যে যদি কামড়ের স্থানে দুটো বিষ দাঁত একদম স্পষ্ট দেখা যায় এবং আক্রান্ত স্থানটা তুলনামূলক ফুলে থাকে, অর্থাৎ গ্যাংগ্রিনের যদি একটা আশঙ্কা থাকে, এবং যদি ওজিং হয়, অর্থাৎ যদি রক্তটা পাতলা হয়ে চুইয়ে চুইয়ে পড়ে, তাহলে বুঝতে হবে এটি একটি ভেনোমাস বাইট। পাশাপাশি যদি হেমোটক্সিক বাইট হয়, যেমন ভাইপারের বাইট হয়, তাহলে অনেক বেশি ফুলে যাবে। কিন্তু এখানে একটি কথা আছে, যদি 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 হচ্ছে কালাচ বা ক্রেট প্রজাতির সাপেদের কামড় হয়, সেক্ষেত্রে কিন্তু কামড়ের দাগ খুব সহজে শনাক্ত করা যাবে না। সেক্ষেত্রে আবার নিজে একটু সতর্কও থাকতে হবে যে কোথায় সাপ আছে, আমি একটু সতর্ক হয়ে দেখতে পারি। এই বিষয়গুলো যদি মেনটেন করে তাহলে মোটামুটি বোঝা যাবে যে কোনটা ভেনোমাস বাইট কোনটা নন ভেনোমাস বাইট। তবে আমি ডিসক্লাইমার দিতে চাই, অনেক নির্বিষ সাপের কামড় বিষধর সাপের মতো হয়, আবার অনেক বিষধর সাপের কামড়ও নির্বিষ সাপের মতো হয়। এই জন্য এগুলোর উপরে একদম শতভাগ নির্ভর হওয়া যাবে না।
তার মানে যদি সাপে কামড়ের আক্রান্ত কোনো মানুষ থাকে, একদম প্রাথমিক চিকিৎসা যে তাকে কোনো চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া, সরাসরি হসপিটালে নিয়ে যাওয়া, সরাসরি 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 নিয়ে যাওয়া। ভাইয়া, যদি লোকালয়ে সাপ ঢুকে যায় কিংবা আমাদের সামনে সাপ চলে আসে, আমরা কিন্তু সাপের সাইকোলজিটা জানি না। আমি আমি কিন্তু জানি না যে সাপটা আমাকে কামড় দেবে নাকি দেবে না। এই সিচুয়েশনটা ঠিক কিভাবে একজন সাধারণ মানুষ মোকাবেলা করবে? আপনাকে একটি দারুণ তথ্য দিতে চাই। সাপেদের চোখের গঠন কিন্তু মানুষের মতো নয়। হুম হুম তথ্যটি হলো সাপেরা স্থির বস্তু দেখতে পায় না। আমরা যেমন স্থির বস্তু দেখতে পাই, সাপেদের চোখে ধরুন একটি গাছ এবং গাছের পেছনে একটি দেয়াল, সাপেদের কাছে কিন্তু পুরোটা একটি একটি সমান অংশ থাকবে। হুম যদি গাছের পাতা নড়াচড়া করে সেক্ষেত্রে বুঝতে পারবে যে কিছু একটি নড়াচড়া করছে। হুম এমন হওয়ার কারণ হচ্ছে সাপেদের চোখের পিছনের রেটিনায় ফোবিয়া নামক অংশটি থাকে না, যেটা হুম মানুষদের থাকে। সো আমি সবাইকে প্রথম যেটা রেফার করি সেটা হচ্ছে সাপ দেখলে স্থির হয়ে দাঁড়িয়ে যাওয়া। যদি স্থির হয়ে দাঁড়িয়ে যায় তাহলে সাপটা যদি ফনাধর হয়, ফনা যদি করে থাকে, কিছু সময় পরে নিজে ফনা নামিয়ে পেছন দিকে হয়ে চলে যাবে। আর যদি ফনাধর না হয় সেক্ষেত্রে হতে পারে যে আপনার পায়ের উপর দিয়ে চলে গেল অথবা আপনার সাইড দিয়ে চলে গেল, কিন্তু ভয় পাওয়া যাবে না। হুম আমি আগেই বলেছি 88% স্নেকস আর নন ভেনোমাস। সো সাপ মানে বিষধর এমন কিছু ভাবা যাবে না। তবে অবশ্যই দূরত্বটা বজায় রাখা শ্রেয়। বেশি সাহসিকতা দেখিয়ে একদম সাপের কাছে গিয়ে দাঁড়িয়েও থাকতে যাবেন না, কারণ হুম এখানে একটি স্ট্রাইকিং রেঞ্জের ব্যাপার আছে। হুম যে হুম ওই রেঞ্জে চলে আসলে সে আপনাকে শত্রু হিসেবে ধরবে এবং বাইট করতে পারে। তো এজন্য সাপ দেখলে দূরত্ব বজায় রাখবেন, চেষ্টা করবেন আঘাত না করার, স্থির হয়ে দাঁড়িয়ে থাকার। যদি বিষয়টা কোনোভাবেই কন্ট্রোল না হয় একটু পিছিয়ে আসবেন, আমাদেরকে জানাবেন। আমরা নিকটস্থ যে রেস্কিউয়ার আছে হুম আমাদের লিস্টে একদম, আপনার লোকেশন শেয়ার করলে লোকেশনের নিকটস্থ যে রেস্কিউয়ার আছে আমরা তাকে দিয়ে সাপটাকে রেস্কিউ করাতে পারবো। হুম হুম। যদি সাধারণ মানুষের প্রেক্ষাপট থেকে ভাবি, তাহলে কিন্তু সাপ দেখলেই প্যানিক করা এটা সব থেকে সাধারণ একটা মানে এটাই আমরা করি। আমার সামনে যদি সাপ চলে আসে আমি প্যানিকই করব, আর যদি বাই এনি চান্স কামড় দিয়েও দেয়, সেটা যদি নন ভেনোমাসও হয়, হয়তো আমি টেনশন করতে করতেই মরে যাব। তো এই ব্যাপারটাতে একটা মানুষ কিভাবে স্থির থাকবে, নিজেকে কিভাবে কন্ট্রোল করবে? জানলে অবাক হবেন, প্রতি বছর এই যে ফ্রাইট অ্যাটাক, হুম ফ্রাইট অ্যাটাক মানে ভয় পেয়ে যে অ্যাটাকটা হয়, ফ্রাইট অ্যাটাকের কারণে বা সাইকোজেনিক শকের কারণে অনেক মানুষ মারা যায়। হুম ইভেন আমরা প্রতি বছর দেখি জলঢোরা সাপ, দারাস সাপ, দুধরাজ সাপ, এগুলোর কামড়েও মানুষ মারা যায়। এগুলো কিন্তু সবই নির্বিষ সাপ, হুম কিন্তু ভয়ের কারণে মারা যায়। হুম এবং এই সাইকোজেনিক শকটা মাঝে মাঝে এমন হয়ে যায় যে একদম বিষধর সাপের কামড়ের যে প্রভাবগুলো হয়, যেমন মাথা ঘোরানো, চোখ স্থির হয়ে যাওয়া কিংবা কথা বলতে না পারা, এগুলো কিন্তু সাইকোজেনিক শকের কারণেও হয়। হুম এজন্য কিছু ক্ষেত্রে ডাক্তারও শনাক্ত করতে পারে না যে কোনটা ভেনাস বাইট কোনটা নন ভেনাস বাইট, সেজন্য তাকে আরো অবজারভেশনে রাখতে হয় আর হুম কি। হুম হুম আমি যেটা মনে করি যে আমরা যে কাজগুলো করছি সাপ সম্পর্কে সাধারণ মানুষকে জানাচ্ছি, সঠিক তথ্যগুলো জানাচ্ছি, এগুলোই চালিয়ে যেতে হবে, এগুলোই ইম্পর্টেন্ট। মানুষ সাপ সম্পর্কে যত বেশি জানবে, যত বেশি সঠিক ধারণা রাখতে পারবে, হুম তত বেশি সাপ সম্পর্কে মানুষের ভয়টা কমবে। হুম সো সাপ সম্পর্কে জানতে থাকুন, মানুষকে জানাতে থাকুন। এভাবেই ধীরে ধীরে সাপ সম্পর্কে মানুষের ভয় কমবে। এবং আমি যে বললাম প্রতি বছর এত মানুষ মারা যায়, এই মৃত্যুর হারটাও কমে যাবে। আমাদের আজকের শো এর মাধ্যমে হয়তো অনেক সাধারণ মানুষ সাপ সম্পর্কে আরো অনেক কিছু জানতে পারবে, এবং সাপ যে একটা মিসআন্ডারস্টুড প্রাণী এটাও বুঝতে পারবে। সাপ মানেই ভয় পাওয়ার কিছু না, সাপ মানেই বিষাক্ত না। আচ্ছা, এবারে জানতে চাচ্ছি যে বাংলাদেশের অঞ্চলে, বিভিন্ন অঞ্চলে কোন প্রজাতির সাপটা সব থেকে বেশি দেখা যায়? আমি হচ্ছে অঞ্চলভেদে এখন ডিসক্লোজ করি না সাধারণত। বিষয়টা এমন হয়ে গিয়েছে যে জলবায়ু এত বেশি পরিমাণে চেঞ্জ হচ্ছে, যে স্থানে যে সাপ পাওয়ার কথা না সেই স্থানে সেই সাপ পাওয়া যায়। খোয়া গোখরা উত্তরবঙ্গে পাওয়া যেত, আমরা দেখি যে এখন সারা বাংলাদেশেই। হুম হুম পদ্ম গোখরা দক্ষিণবঙ্গে সাধারণত থাকে, হুম এখন যদি উত্তরবঙ্গে পাওয়া যায় আমি খুব বেশি অবাক হব না। যদিও বিষয়টা এমন হয় যে যদি এক আবহাওয়া থেকে আরেক আবহাওয়ায় সাপটাকে নিয়ে যায়, এক জলবায়ু থেকে আরেক জলবায়ুতে নিয়ে যায়, প্রথম স্ট্রাইকটা হয় হচ্ছে তার প্রজননে, সে হুম প্রজনন অক্ষম হয়ে পড়ে, যার কারণে মূলত এই সাপের ডিস্ট্রিবিউশনটা এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে ছড়াতে পারে না। হুম কিন্তু জলবায়ু এত দ্রুত পরিবর্তন হচ্ছে যে এগুলো খুব বেশি, এক সাপ অন্য অঞ্চলে পাওয়া যায়, অন্য সাপ আরেক অঞ্চলে যে অঞ্চলে কখনো পাওয়া যাওয়ার কথা না সে অঞ্চলে দেখা যাচ্ছে। এজন্য সরাসরি যে কোন অঞ্চলে কোন সাপ পাওয়া যায় এটা একটু বিতর্কিত হতে পারে। হুম। সেজন্য আমি সরাসরি এটা ডিসক্লোজ না করে বলতে চাই, সাপ দেখলে সচেতন থাকুন, সতর্ক থাকুন, আর মারতে যাবেন না। আচ্ছা, সাপ নিয়ে আপনার জ্ঞান কিন্তু ব্যাপক, তাই না? আর আপনার জার্নিটাও অনেক বড়। তো সাপ নিয়ে এই জার্নির মধ্যে এমন একটি অভিজ্ঞতা বলুন যেটা এখনো ভাবলে আপনার গায়ে কাঁটা দিয়ে ওঠে। এমন কোনো ঘটনা আছে কি?
এটা ঘটনাটা হলো, আমি আমার জীবনে যখন প্রথম খোয়া গোকরা রেস্কিউ করি, অর্থাৎ স্পেকিটিক্যাল কোবরা রেস্কিউ করি, বিষয়টা সেই সিচুয়েশনটা হচ্ছে আমি একটু বলতে চাই। হুম 999 থেকে আমার প্রথম কল এসেছিল, এবং আমার ধরা প্রথম খোয়া গোকরা, এবং প্রথম খোয়া গোকরাটা আমার জীবনের সবচেয়ে বড় খোয়া গোকরা ছিল। হুম হুম আমি তো তখন ভেনোমাস স্নেক তেমন রেস্কিউ করি না, একদম শুরুর দিকে হুম 999 থেকে কল আসলো, আমাকে একটি খোয়া গোকরা রেস্কিউ করতে হবে আমার পাবনাতে, আমার জেলাতেই। গেলাম রেস্কিউ করতে। একটা ঘর ছিল, মাটির ঘর। হুম পুরো ঘর খুঁড়ে দেখলাম কোথাও সাপ নেই, কিছু অংশ বাদ মাটির। ওই অংশটা খুঁড়তে গিয়ে জাস্ট খোঁড়া শুরু করেছি, সাপটা একদম মাথা বের করে আমার হাত দিয়ে এই পর্যন্ত চলে আসলো, হুম হুম এসে একদম ফনা করে আছে, দাঁড়িয়ে আছে। আমি তখন একদম নতুন, হুম যে আমি তো তখনও বিষধর সাপ সেভাবে রেস্কিউ করিনি। বলে রাখতে যাই, আমার জীবনে প্রথম রেস্কিউ করা বিষধর সাপ হচ্ছে রাসেলস ভাইপার। তখন আমার অত ছিল না, আইডিয়া ছিল না, থাকলে হয়তো রেস্কিউ করতাম না। যাই হোক, যে ওই অবস্থাতে আমি তখন একদম স্থির হয়ে দাঁড়িয়ে গেলাম। আমি এই তথ্যটা জানতাম যে সাপ দেখলে স্থির হয়ে দাঁড়িয়ে যেতে হয়। ধীরে ধীরে সাপটা যখন নিচে নামলো, তখন সাপটা রেস্কিউ করলাম। এটা হচ্ছে আমার রেস্কিউ ফিল্ডে মানে সবচেয়ে ভয়ের ঘটনা, যেটা দেখে আমি আটকে উঠেছিলাম। হুম আমার হাত পা কাঁপা শুরু হয়ে গিয়েছিল। এরপর থেকে এমন কিছু হয়নি কখনো। ইভেন আমি যে স্নেক বাইটটা খেলাম ভেনোমাস, তখন আমার এতটা ভয় লাগেনি যতটা ভয় আমি সেদিন পেয়েছিলাম। আচ্ছা, এই যাত্রায়, এই সর্পজগতের যাত্রায় আপনি কয়টা, আনুমানিক কয়টা সাপ রেস্কিউ করেছেন? এটা আসলে নির্দিষ্টভাবে বলা খুবই টাফ। প্রতিনিয়ত রেস্কিউ করতে হয়। ইভেন যদি আমি এভাবে বলতে চাই যে শুধুমাত্র একটি প্রজাতি খোয়া গোকরাই রেস্কিউ হয়েছে 180টার বেশি। হুম তাহলে হুম বুঝতে পারছেন যে অন্যান্য সাপ মিলিয়ে সংখ্যাটা কত বেশি হবে। হুম নন ভেনমাস অনেক বেশি, অনেক বেশি, যেটা আমি বলতেই পারবো না। হুম কিন্তু শুধুমাত্র খোয়া কুকড়াই হয়েছে 180টার মতো। এর ভিতরে অনেক বাচ্চাও ছিল, যেমন একটা ফিল্ডে গেলেই 30-40টা করে বাচ্চা পেয়ে যাই। হুম। সো এগুলো মিলিয়ে মোটামুটি 180টার বেশি হচ্ছে শুধুমাত্র খোয়া কুকড়াই, এবং অন্যান্য নির্বিষ সাপও অনেক বেশি রেস্কিউ হয়েছে। তো নির্দিষ্টভাবে গোনা নেই যে কতটি। ভাইয়া, সম্প্রতি সময়ে রাসেলস ভাইপার নিয়ে অনেক বেশি আতঙ্ক সৃষ্টি হয়ে গিয়েছিল। ইভেন আমার মনে হয় আমার ফ্রেন্ডরাও নাকি আশেপাশে অনেক সময় রাসেল ভাইপার দেখেছে, এমন বলে তারা দাবি করে। তো এই ব্যাপারটাকে ঠিক কিভাবে দেখছেন? রাসেল ভাইপার কি বিষধর? রাসেলস ভাইপার বিষধর তো অবশ্যই, কিন্তু আরেকটি বিষয় যেটা বলতে চাই, অনেকে এটাকে হচ্ছে রাসেল ভাইপার বলে। এটা কিন্তু রাসেল ভাইপার নয়, এটা হচ্ছে রাসেলস ভাইপার, অর্থাৎ রাসেলের ভাইপার। এটি প্যাট্রিক রাসেল নামক একটা গবেষক, স্কটিশ গবেষক হচ্ছে সেটা আবিষ্কার করেছিলেন, যার নাম থেকে যে রাসেলস ভাইপার। হুম হুম রাসেলস ভাইপার নিয়ে অনেক গুজব, অনেক ভুল ধারণা, যেটা আমি যদি এভাবে বলতে চাই, অনেকেই বলে যে রাসেলস ভাইপারের অ্যান্টিভেনম বাংলাদেশে নেই, হুম হুম রাসেলস ভাইপার তেরে কামড়ায়। আগে বাংলাদেশে রাসেলস ভাইপার ছিল না, যেটা ইন্ডিয়া থেকে এসেছে। হুম হুম প্রত্যেকটি ভুল ধারণা, এমন কিছুই না। রাসেলস ভাইপারের অ্যান্টিভেনমও পাওয়া যায়, বাংলাদেশে আছে। বাংলাদেশের যে অ্যান্টিভেনম, সেটা হচ্ছে যে আহ, সব সাপের বিষের কামড়ে একই অ্যান্টিভেনম ব্যবহার করে। সো এর ভিতরে রাসেলস ভাইপারের কামড়েও চিকিৎসা সম্ভব। হুম আরেকটি যে রাসেলস ভাইপার তেরে এসে কামড়ায় বলে, রাসেলস ভাইপার তেরে এসে কামড়াবে না, কারণ এটি হচ্ছে অ্যাম্বুশ হান্টার। হুম হান্টার মূলত দুই ধরনের, একটি অ্যাম্বুশ হান্টার, একটি অ্যাক্টিভ হান্টার। হুম এর ভিতরে রাসেলস ভাইপার অ্যাম্বুশ হান্টার, ওরা ওত পেতে শিকার করে, চুপ করে বসে থাকে, সামনে দিয়ে যদি কোনো শিকার যায় তখন একদম লাফিয়ে পড়ে শিকার করে। এটি একটি। আরেকটি যেটা বলছিলাম যে হচ্ছে রাসেলস ভাইপার আগে বাংলাদেশে ছিল না, ইন্ডিয়া থেকে এসেছে, হুম হুম এটিও সঠিক নয়। রাসেলস ভাইপার অনেক আগে থেকেই বাংলাদেশে শনাক্ত করা গিয়েছে, মাঝে কিছু সময় ছিল না। এবং এর যে কারণগুলো গবেষকেরা বলেন, এর ভিতরে বোরহান বিশ্বাস রোমন নামে আমার একজন আইডল আছেন বাংলাদেশে, অনেক ভালো গবেষক। তো তার মতে যে রাসেলস ভাইপার বিলুপ্তির বাংলাদেশে মাঝে বিলুপ্ত হয়ে গিয়েছিল, হুম এর কারণটা ছিল যে স্কিন রড ডিজিজ নামক একটা রোগ রাসেলস ভাইপারের ভিতরে খুব ব্যাপকভাবে ছড়িয়ে গিয়েছিল, হুম এবং তাদের আঁশগুলো, তাদের ত্বকগুলো পচে যাচ্ছিল, যার ফলে রাসেলস ভাইপার মাঝে বিলুপ্ত হয়ে গিয়েছিল। এবং পরবর্তীতে বন্যার সময়টাতে আবার রাসেলস ভাইপার চলে এসে আবার প্রজনন করে বাংলাদেশে ছড়িয়ে যায়। তার মানে আমি বলতে চাচ্ছি, বাংলাদেশে এখন রাসেলস ভাইপার দুইটা ভ্যারিয়েন্ট বিদ্যমান, একটি ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট, আরেকটি হচ্ছে বাংলাদেশের নেটিভ ভ্যারিয়েন্ট। এই দুইটি আবার দেখতেও কিছুটা আলাদা, আবার এই দুটির কামড়ের প্রভাবও কিছুটা আলাদা, আবার হুম এই দুটি কামড়ানোর পরে চিকিৎসার যে অ্যান্টিভেনমের কার্যকারিতার বিষয় আলাদা। হুম হুম এই বিষয় থেকে আমরা জানতে পেরেছি যে বাংলাদেশে দুই ধরনের রাসেলস ভাইপার পাওয়া যায়। হুম আর রাসেলস ভাইপারকে অন্য কোনো অন্য কোনো এলিয়েন স্নেক কিংবা অন্য কোনো প্রজাতির অন্যরকম দেখার মতো কিছুই নাই। রাসেলস ভাইপার অন্য সাধারণ সাপের মতোই সাপ। অন্য সাপেরা হেমোটক্সিক বহন করে না, নিউরোটক্সিন বহন করে। রাসেলস ভাইপার হেমোটক্সিক স্নেক, এটাই পার্থক্য।
আচ্ছা, আপনি সাপ বিলুপ্তির একটা কথা বললেন, রাসেলস ভাইপার বিলুপ্তির একটা কথা বললেন। তো বাংলাদেশে যে সাধারণত যে প্রজাতির সাপগুলো পাওয়া যায় সেগুলো কি বিলুপ্তির মুখে আছে বা এই ধরনের কোনো আশঙ্কা আছে? বিলুপ্তির মুখে বলবো না, কারণ ভেবে দেখুন, আহ, একদম শুরু থেকেই মানুষ সাপ দেখলে মেরে ফেলে, হুম সাপকে কিন্তু কেউ বাঁচিয়ে রাখে না দেখলে। হুম তাও কিন্তু সাপ বিলুপ্ত একদম হয়ে যায়নি। হুম হুম প্রতিটা সাপ 25 থেকে 30, 40, 35টা পর্যন্ত ডিম দিতে পারে, প্রজাতি ভেদে অনেক বেশিও দেয়। কিছু সাপ যেমন রাসেলস ভাইপার কিন্তু ডিম দেয় না, সরাসরি বাচ্চা দেয়। হুম অনেক সাপ আছে সরাসরি বাচ্চা দেয়, অনেক সাপ আছে 70% স্নেক হচ্ছে ডিম দেয়, ওভিপারাস, আর বাকিগুলো বাচ্চা দেয় আর কি। তো আহ, একটা সাপ অনেকগুলো করে বাচ্চা দেয় কিংবা ডিম দেয়, সো একটা দুইটা যদি মারা হয় বাকিগুলো কিন্তু টিকে যাবে। হুম কিন্তু সাপ, যেটা কনসার্নিং বিষয়, সাপকে সামাজিক পরিবেশে আসার আসার ব্যাপারটা হচ্ছে কনসার্নিং। হুম সাপকে কিন্তু আমরা সামাজিক পরিবেশে দেখতে চাই না। হুম হুম সামাজিক পরিবেশ সামাজিক মানুষের জন্য, সামাজিক পরিবেশে মানুষ থাকবে, সাপ থাকবে তার প্রাকৃতিক পরিবেশে। আমি যেটা বলছিলাম, যে হচ্ছে যে আপনি যদি সামাজিক পরিবেশে একটি বাঘ দেখেন, তাহলে আপনি যে রিয়াকশন দিবেন, একটি সাপ দেখলে কিন্তু সেই রিয়াকশন দিবেন না। হুম কিন্তু উচিত ছিল কি, বাঘও বন্যপ্রাণী, সাপও বন্যপ্রাণী, বাঘ দেখে যে রিয়াকশন দেন সাপ দেখেও ইকুয়াল রিয়াকশন দেওয়ার কথা ছিল। আমরা হুম এটাকে খুব জেনারেলাইজ করে ফেলছি, যেটা আমাদের জন্যই ক্ষতিকর হতে পারে। হুম খুব নিকট ভবিষ্যতে এটা হতে পারে যে আমরা সাপ দেখে তাকে হচ্ছে মেরে ফেলছি কিংবা তাকে তুচ্ছ তাচ্ছিল্য করছি, পরবর্তীতে সাপের কামড়ে মানুষের মৃত্যু হচ্ছে। হুম এগুলো একদমই কাম্য নয়। আমরা যে কাজটি করি, সাপকে সামাজিক পরিবেশ থেকে রেস্কিউ করে তার প্রাকৃতিক পরিবেশে তাকে ছেড়ে দেই। আমরা একটি কোএক্সিস্টেন্সে বিশ্বাস করি। হুম সামাজিক পরিবেশে মানুষ থাকবে, প্রাকৃতিক পরিবেশে সাপ থাকবে, কিন্তু দুইজনই দুইটা পরিবেশ থেকে দুইটা প্রাণীকে হেল্প করবে ফ্রেন্ড হিসেবে, অ্যাজ আ ফ্রেন্ড। হুম এইটাই মেনটেন করার চেষ্টা করি, যে প্রাকৃতিক পরিবেশে সাপকে রাখি এবং সামাজিক পরিবেশে মানুষকে রাখি। আচ্ছা, আপনি সাপের হেল্পের কথা বললেন, তো সাপ কিভাবে আমাদেরকে হেল্প করে? এটা মনে হচ্ছে যে আমাদের আজকের শোয়ের সবচেয়ে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। হুম আমরা সাপ রেস্কিউ করি, সাপ উদ্ধার করি কেন? হুম যে প্রাণীটির দ্বারা প্রতি বছর অসংখ্য মানুষ মারা যায়, যে প্রাণীটির দ্বারা মানুষ মারা যাওয়ার সম্ভাবনা থাকে, যেটা হচ্ছে বিষধরও হতে পারে, হুম হোক কম কিন্তু বিষধর, তো আমরা সেই প্রাণীটিকে রেস্কিউ কেন করি? নিশ্চয়ই কিছু কারণ আছে। হুম একদম ইনিশিয়াল যে কারণটা সাধারণ মানুষও কেউ কেউ জানে, যে সাপ হচ্ছে ইঁদুর খেয়ে পরিবেশের উপকার করে। হুম কিন্তু সেই উপকারের ব্যাপ্তি যে কতটা, সেটা জানলে অবাক না হয়ে কোনো উপায় নেই। শুধুমাত্র দারাস সাপের কথা যদি বলি, দারাস সাপের কথা বলতে গেলে আমাদের আগে ইঁদুরের প্রেক্ষিতে আসতে হবে। দারাস সাপ ইঁদুর খায়। এখন আমরা যদি ইঁদুরের ক্ষতির পরিমাণটা জানি, তাহলে বুঝতে পারবো যে সাপ ইঁদুর খাওয়ার মাধ্যমে কোন ক্ষতি থেকে আমাদেরকে রক্ষা করে। হুম হুম বন বিভাগের তথ্য মতে একটি ইঁদুর বাঁচে হচ্ছে 2 থেকে 3 বছর। 2 থেকে 3 বছরের জীবনে 10,000 টাকার ক্ষতি করতে পারে। হুম ক্ষতিটা কিভাবে করে? প্রতি রাতে 200 থেকে 300টা ধান কিংবা গমের শীষ মাটির নিচে টেনে নেয়, যেগুলো কিন্তু তারা কিন্তু 200 থেকে 300টা খেতেও পারবে না। হুম আবার আমাদের গুরুত্বপূর্ণ কাগজপত্র কেটে ফেলে, ইলেকট্রিক ওয়্যার কেটে ফেলে, যেগুলো আমাদের ক্ষতি সাধন করে। হুম একটি তথ্য দিতে চাই, আমাদের দাঁত যেমন নির্দিষ্ট বয়সের পরে এসে থেমে যায়, ইঁদুরের দাঁত কিন্তু নির্দিষ্ট বয়সে এসে থেমে যায় না, সারা জীবন বাড়তে থাকে। হুম ইঁদুর যদি সারা জীবন কাটাকুটি না করতে থাকে, হতে পারে নিচের দাঁত ব্রেন ফুটো হয়ে বের হয়ে যাবে, উপরের দাঁত চল ফুটো হয়ে বের হয়ে যাবে। এই যে বৃদ্ধিটা থামানোর জন্যই মূলত ইঁদুর সারাদিন কাটাকুটি করতে থাকে হুম এবং আমাদের এই যে ক্ষতি সাধন করে নিজের অজান্তেই। এবং এই ইঁদুরের পরিমাণটা যে নির্দিষ্টভাবে সীমিত রাখবে, এটা কিন্তু প্রকৃতি নির্ধারণ করবে যে কতটুকু থাকবে। এবং এজন্যই কিন্তু ইঁদুর খাওয়ার জন্য যে প্রাণীগুলো যেমন চিল, ঈগল, সাপ, এগুলো কিন্তু প্রকৃতি নির্ধারণ করে। হুম আমরা যদি সাপ মেরে ফেলি, তাহলে কিন্তু ইঁদুরের পরিমাণ বেড়ে যাবে। দারাস সাপের কথা বলছিলাম, একটি দারাস সাপ প্রতি মাসে 16টি ইঁদুর খায়। তার মানে 16টি ইঁদুর খাওয়ার মাধ্যমে যদি 10,000 টাকার ক্ষতি করে, শুধুমাত্র এক মাসেই 1,60,000 টাকার উপকার করতে পারে। হুম এবং একটি দারাস সাপ বাঁচে হচ্ছে 13 বছর। প্রতি মাসে যদি হচ্ছে 1,60,000 টাকার ক্ষতি সাধন থেকে রক্ষা করে, 13 বছরকে যদি যোগ বিয়োগ গুণভাগ করি, বিষয়টা আসবে 2,30,40,000 টাকার উপকার করে শুধুমাত্র ইঁদুর খাওয়ার মাধ্যমে একটি দারাস সাপ। হুম এটা গেল হচ্ছে অর্থনৈতিক বিষয়। অর্থনৈতিক বিষয় আরেকটি হতে পারে, সরি, এটা গেল হচ্ছে প্রাকৃতিক বিষয়, যে আমাদের প্রকৃতিটাকে কীভাবে রক্ষা করে। হুম এখন যদি অর্থনৈতিক বিষয়ে যাই, সাপের বিষ মহামূল্যবান। এগুলো হচ্ছে ঔষধ বানাতে কাজে লাগে, যেমন ব্যাড্রোক্সোবিন, ক্যাপটোপিল, অ্যালজাইমার্স ডিজিজের ওষুধ, এপ্টিফাইবাটাইট, ইলাপিল, অসংখ্য ওষুধের নাম আমি এক নিঃশ্বাসে বলে দিতে পারবো, যেগুলো হচ্ছে সাপের বিষ থেকে সরাসরি তৈরি হয়। হুম হুম এগুলো হচ্ছে আমাদের যে হেলথ সেক্টর অনেক উপকারে আসে। এবং এমন অবস্থা যে এই সেম ওষুধ যদি আমরা
ল্যাব মেড করতে যাই তাহলে অনেক বেশি সাইড ইফেক্ট চলে আসবে, যেগুলো মানব জাতি পর্যন্ত বিলুপ্ত করে দিতে পারে। এমন সব সাইড ইফেক্ট চলে আসবে যে প্রজননে বাধা সৃষ্টি করবে। সো এগুলো যদি সাপের বিষ থেকে তৈরি হয় তাহলে এই সাইড ইফেক্টগুলো অনেকাংশে কমে যাবে, যেহেতু প্রাণীজ আমিষ থেকে আমরা কাজগুলো করি। আরেকটি বিষয় হতে পারে, সাপের বিষ যদি আমরা সরাসরি বিক্রি করি, সাপের বিষ অনেক মূল্যবান। 1 লিটার নিউরোটক্সিনের দাম 3 থেকে 4 কোটি টাকা, হেমোটক্সিনের দাম 9-10 কোটি টাকা হতে পারে। এগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড। যদি আপার গ্রেডে যাই দেখা যাবে 25 থেকে 30 কোটি টাকা হয়ে যেতে পারে। কিন্তু সঠিকভাবে এটা বের করতে হবে, সঠিকভাবে প্রসেস করতে হবে, প্রসেসের একটা ব্যাপার থাকে এখানে। সাপেরা আরেকটি বিষয়ে খুব আমাদের হেল্প করে। 14 শতকের মাঝামাঝি সময়ের কথা বলছি, ইউরোপ এবং এশিয়া মহাদেশ অর্থাৎ ইউরেশিয়া মহাদেশে ব্যাপকভাবে একটি রোগ ছড়িয়ে যায়, যাকে পরবর্তীতে ব্ল্যাক ডেথ নাম দেওয়া হয়। প্লেগের কথা বলছি মূলত। প্লেগের কারণে ইউরোপ এবং এশিয়া মহাদেশে 200 মিলিয়ন মানুষ মারা গিয়েছে। এবং এই সংখ্যাটি যে কত বড়, উদাহরণ দিয়ে যদি বোঝাতে যাই, এই যে 3-4 বছর করোনা আসলো, আমাদের পুরো পৃথিবী স্থবির হয়ে গেল, এই সময়টাতে মাত্র 6.7 মিলিয়ন মানুষ মারা গিয়েছে। অর্থাৎ বুঝতে পারছেন যে 200 মিলিয়ন মানে সেটা কতটা ব্যাপক হয়ে যায়। এবং এত মানুষ মারা যাওয়ার ফলে পৃথিবীর আহ্নিক গতি পর্যন্ত কমে গিয়েছিল। এই কথাটি এজন্য বলছি যে ওই সময়টাতে যে প্লেগ ছড়ালো, প্লেগ ছড়িয়েছিল মূলত ইঁদুরের মাধ্যমে। একটি কালো রঙের ইঁদুর তখন পাওয়া যেত এবং ইঁদুরের গায়ে একটি প্যারাসাইট ছিল, সেই প্যারাসাইটের মাধ্যমে মূলত প্লেগ ছড়িয়েছে। এবং তখনকার সময়ে ইউরোপ এবং এশিয়ার মানুষ মনে করত হয়তো কুকুর এবং বিড়ালের মাধ্যমে প্লেগ ছড়াচ্ছে। তখন তারা ঢালাওভাবে কুকুর এবং বিড়ালকে নিধন করে। এই নিধনটাই পরবর্তীতে কাল হয়ে দাঁড়ায়, যেহেতু বিড়াল হচ্ছে ইঁদুরকে খেত। এই বিড়ালকে ঢালাওভাবে হত্যা করার ফলে খুব দ্রুত প্লেগটা ছড়িয়ে যায় এবং স্বাভাবিকভাবে অনেক বেশি মানুষ মারা যায়। এটাই বলতে চাচ্ছি যে যদি সাপকে ওভাবে মারা হয় তাহলে কিন্তু সাপ মারা মানে কি, সাপের যে খাদ্য অর্থাৎ ইঁদুরের পরিমাণ বেড়ে যাওয়া। প্রকৃতিতে ইঁদুর 60টিরও বেশি ভয়াবহ রোগ ছড়ায়। যদি ইঁদুর বাড়ে, ইঁদুরবাহিত রোগের সংখ্যাও বাড়বে। এজন্য একটি ব্যালেন্সের দরকার। আমরা সাপ বাঁচিয়ে রাখলে ইঁদুরের সংখ্যাও ব্যালেন্স থাকবে। আবার এভাবে হতে পারে যে যদি সাপ বাঁচিয়ে রাখি তাহলে তো সাপের পরিমাণও বেড়ে যাবে। জানলে অবাক হবেন, এমন অনেক সাপ আছে যারা সরাসরি সাপ খেকো। যেমন কিং কোবরা একটি, অর্থাৎ রাজগোকরা, ব্যান্ডেড ক্রেট বা শঙ্খী, এই সাপগুলোর প্রধান খাদ্যই সাপ। আপনি যদি সামনে একটি ইঁদুর এনে দেন, এগুলো সাপই খাবে, কারণ এগুলোকে তৈরি করা হয়েছে প্রকৃতিতে সাপ খেয়ে সাপের যে ভারসাম্যটা রক্ষা করার জন্য। আবার সাপেদের সৃষ্টি করা হয়েছে ইঁদুর খেয়ে, ব্যাঙ খেয়ে এদের ভারসাম্যটা পরিবেশে রক্ষা করার জন্য। এই যে আমরা সাপ মেরে ফেলি, আমাদের সৃষ্টি কি সাপ মারার জন্য হয়েছে? কিংবা সাপের সৃষ্টি কি মানুষের হাতে মারা যাওয়ার জন্য হয়েছে? এটা কখনো হতে পারে যে একটি প্রাণীর সৃষ্টি হয়েছে শুধুমাত্র মানুষের হাতে মারা যাওয়ার জন্য? এটা তো কখনোই না। আমরা এই বিষয়গুলোর উপরে বিশ্বাসী এবং সাধারণ মানুষকে এই তথ্যগুলো জানাতে চাই যে আমরা কোনো প্রাণীকে মারবো না। প্রকৃতি নিজেই একটি ব্যালেন্সের ভিতরে চলবে, যে ফুড চেইন বলে যেটিকে, একটি প্রাণী আরেকটি খাবে, আরেকটি খাবে, একটি ফুড চেইনের ব্যাপার থাকে। আমরা যদি এটিতে হস্তক্ষেপ করি অনেক বড় একটি ডিজাস্টার আসবেই, এটি মাস্ট, এটি হবেই। যে প্রাকৃতিক কোনো কাজে মনুষ্য হস্তক্ষেপ হলে সেখানে একটি গোলমাল সৃষ্টি হবেই, যেটির একটি মোক্ষম উদাহরণ হলো প্লেগ। ভাইয়া, সাপ নিয়ে অনেক ফানি রিলস টিলস মাঝে মধ্যে ফেসবুকে দেখি। তো আপনার সাথে কি এমন কোনো সিচুয়েশন হয়েছে যেটা দেখে আপনারই হাসি পেয়ে গেছে যে এগুলাও সম্ভব? এমন কি কিছু আছে? আমি বলতে গেলে অনেক আছে, কিন্তু আমি তো এতগুলো বলতে পারবো না। তো আমরা যখন গ্রামে রেস্কিউতে যাই তখন এই বিষয়গুলো বেশি ঘটে। আমরা যখন রেস্কিউতে যাই প্রথমেই আমাদের ব্যাগ থেকে যখন আমরা বিন বের করতে পারি না কিংবা কোনো করিডোরি বের করতে পারি না, তারা আমাদেরকে ফার্স্ট কোশ্চেন এভাবে করে, আপনারা কি সাপ ধরতে পারবেন? আপনাদের কাছে তো বিন নেই। ইভেন আমার সেদিনের একটি রেস্কিউতে এমন হয়েছে, আমি রেস্কিউতে গিয়েছি, আমার কাছে বিন নেই জন্য একটি বয়স্ক মহিলা, একটি বৃদ্ধা মহিলা, সে ইউটিউব থেকে বিনের একটি, মানে বিন বাজানোর সাউন্ড? হ্যাঁ, একটি সাউন্ড প্লে করে আমার পিচ পিচ ঘুরছে যাতে সাপটা বের হয়ে আসে। আচ্ছা, এই কথার কি কোনো যুক্তি আছে? না, এই কথাটির যুক্তি নেই এই কারণে, কারণ সাপেরা হচ্ছে বায়ুবাহিত শব্দ শুনতে পায় না, কিংবা রিসেন্ট রিসার্চে দেখা গিয়েছে যে খুবই কম শুনতে পায়, যেটা হচ্ছে একদম নিয়ন্ত্রিত পরিবেশ ছাড়া সম্ভব না। ওরা শুধুমাত্র মাটিবাহিত কম্পন শুনে। মাটিতে যখন মাথাটা লেগে থাকবে তখন একটি 700 থেকে 1000 হার্টসের কম্পন তারা শুনতে পারবে, যেটিকে অন্তঃকর্ণ বলা হয়। তাদের কানের বাইরে কোনো ছিদ্র কিংবা এমন কিছুই নেই, এই কারণে তারা বায়ুবাহিত শব্দ শুনতে পায় না। ঠিক এই কারণে তারা কিন্তু বিনের শব্দ শুনতে পায় না। আরেকটি কথা যুক্ত করতে চাই, যখন সাপের খেলা দেখবেন বিন বাজানোর ফলে সাপ নাচছে, ওইটা মূলত এই কারণে হয়
যেসব সাপেরা ফনাধর বা হুডেড স্নেক যেগুলো, তার সামনে যদি কিছু নড়াচড়া করান, সে ওই নড়াচড়াটা ফলো করবে। হুম কোন এরপর থেকে যদি এমন কোনো কিছু দেখেন যে সাপ খেলা দেখাচ্ছে, আপনি বলবেন যে আপনি যে যারা খেলা দেখায় সাপুরে তাদেরকে বলবেন যে বিন বাজাতে সমস্যা নেই, কিন্তু বিনটা নড়ানো যাবে না। তাহলে দেখবেন যে সাপের আবার নাচছে না। আর মেন ট্রিক্সটা এখানেই যে তারা বিন নড়ায়, বিন নড়ানোটা ওটাকে হচ্ছে ফলো করে, নেভিগেট করে হচ্ছে সাপ। So হুম এইটাই। তো এটাই জানলাম যে সারা জীবন সাপ নিয়ে সব থেকে বেশি গুজবই শুনে আসছি। এমনও গুজব শুনেছি যে সাপের মাথায় নাকি মণি থাকে। আমি এটা শুনেছি, এটার কোনো যুক্তিযুক্ত কারণ আছে কি? আমি একদম প্রথমেই যেটা বলেছিলাম যে সাপকে সুপার ন্যাচারাল কিছুই মনে করার দরকার নেই। এমন কিছু না যেটা বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করা যাবে না। হুম সাপেরা কুকুর বিড়ালের মতোই একটি প্রাণী, তবে ভিন্ন পরিবারের, তারা রেপটাইল। হুম এটাই পার্থক্য, এছাড়া কিছুই নেই। সাপের মণি, আরো গুজব আছে যে হচ্ছে সাপেরা প্রতিশোধ পরায়ণ, যেটা হুম একদমই সম্ভব নয়। হুম প্রতিশোধ নেওয়ার জন্য মস্তিষ্কের যে অংশগুলো প্রয়োজন, সেরিব্রাল হেমিস্ফিয়ার এবং হিপোক্যাম্পাস, এই দুটি অংশ মানুষের থাকলেও সাপেদের নেই, যে কারণে সাপেরা প্রতিশোধ নিতে পারে না। আবার আছে যে সাপেরা হচ্ছে দুধ খায়, দুধ হজম করতে পারে। হুম দুধ হজম করার জন্য যে ল্যাকটোজ এনজাইম দরকার, সেটাও সাপেদের উৎপন্ন হয় না। সহজে মনে রাখা যায় এভাবে, যে প্রাণীদের মধ্যে স্ত্রী গণরা কিংবা স্ত্রীরা হচ্ছে দুধ দিতে পারে না, সেই প্রজাতির প্রাণীরা কখনোই দুধ হজম করতে পারে না। একটি পাখিকে ধরে দুধ খাওয়ান, হজম করতে পারবে না। হুম একটি মাছকে ধরে দুধ খাওয়ান, হজম করতে পারবে না। একই ক্ষেত্রে সাপেরও। কিন্তু সারা জীবন শুনে আসছি যে দুধ কলা দিয়ে নাকি কাল কাল সাপ সাপ পোষা, পোষা যায়। ইভেন আমাদের বাংলা একটি খুব বিখ্যাত প্রবাদ এটি, দুধ হ্যাঁ কলা দিয়ে কাল সাপ পোষা। হ্যাঁ মজার ব্যাপার হচ্ছে সাপ দুধও খায় না, কলা তো খাবেই না। হ্যাঁ, সাপ তো বন্য প্রাণী খায় বা বন্যপ্রাণী, মাংসাশী প্রাণী মাংসাশী খায়। প্রাণী। অনেক অনেক ইন্টারেস্টিং জিনিস জানতে পারলাম আপনার পুরো জগৎটাই সর্প জগৎ নিয়ে। সাপ নিয়ে প্রচুর জিনিস জানতে পেরেছি। এবার একটু ব্যক্তিগত জীবনে ফেরত আসি। আপনি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির একজন স্টুডেন্ট, তো ড্যাফোডিলে কি কোনো সাপ নিয়ে ঘটনা ঘটেছে বা রেস্কিউ করেছেন সাপ? আমি আসলে ড্যাফোডিলে আসার পর থেকে বেশ কয়েকটি রেস্কিউ করেছি, ব্যক্তিগত উদ্যোগে রেস্কিউ। আমি সাপ দেখেছি সামনে, সাপ দেখে মনে হয়েছে যে সাপটি তো এখানে থাকা ঠিক না, আশপাশ যে স্টুডেন্টরা চলাফেরা করে নির্বিষ সাপ, হুম সেটিকে আমি রেস্কিউ করে তার আবাসস্থলে তাকে ফিরিয়ে দিয়েছি। তবে আমি আসার পরে বেশ কিছু সাপ মারা হয়েছে বিভিন্ন হল থেকে। আমি এটাই রিকোয়েস্ট করব যে এর পরবর্তীতে যদি এমন হয়, কোনো হলে যদি অন্তত সাপ দেখা যায় কিংবা আমাদের ড্যাফোডিল ক্যাম্পাসে যদি সাপ দেখা যায়, অবশ্যই না মেরে আমার সাথে যোগাযোগ করবেন, কিংবা আমাদের সংগঠন, আমাদের ফেসবুক পেজ ওয়াইল্ড লাইফ অ্যান্ড স্নেক রেস্কিউ ইন বাংলাদেশ, WSRTBD, আমাদের ফেসবুক গ্রুপে একই নামে খোলা। আমি গ্রুপে অ্যাডমিন এবং একজন স্নেক এক্সপার্ট হিসেবে আছি। যদি কখনো দরকার হয় অবশ্যই জানাবেন। যদি কিছুই না পারেন অন্তত 999-এ কল করে আমাদেরকে জানাতে পারেন। তবে সাপটিকে মারবেন না, কারণ বেশিরভাগ সাপই নির্বিষ, সেগুলো আপনাদের কোনো ক্ষতি করবে না। থ্যাংক ইউ ভাইয়া, আমাদের দর্শকের হয়তো এই তথ্যগুলো দরকার ছিল। এবারে জানতে চাচ্ছি যে সাপ নিয়ে তো আপনার ব্যাপক জ্ঞান, আপনি বিভিন্ন ধরনের প্রতিযোগিতায় গিয়েছেন, অনেক কাজ করেছেন, আর যেহেতু স্নেক রেস্কিউয়ের সাথে আপনি জড়িত, ইন্টারন্যাশনালি এই স্নেক রিলেটেড কাজগুলো ঠিক কিভাবে হয় এবং বাংলাদেশের সাথে ওগুলোর কাজের ঠিক কতটা পার্থক্য? আসলে ইন্টারন্যাশনালি আমি দুইটি সেক্টর খুব ভালো দেখেছি। একটা হচ্ছে স্নেক ফার্মিং করা, খুব লাভজনক একটি ব্যবসা। যারা যেসব দেশে সাপের মাংস খাওয়া হয় কিংবা সাপের চামড়া দিয়ে নানান তৈজস তৈরি করা হয়, সেসব দেশের জন্য স্নেক ফার্মিংটা অনেক ভালো। ইভেন স্নেক ফার্মিং থেকে ভেনোমাস স্নেকটা মিল্কিং করা হয়, সাপের বিষটা বের করাকে স্নেক মিল্কিং বলে, ভেনম মিল্কিং বলে। সাপের বিষ বের করে সেটি দিয়ে অ্যান্টিভেনমও তৈরি করা হয়। অর্থাৎ অ্যান্টিভেনমের জগৎটাতেও যারা স্নেক এক্সপার্ট তাদেরকে খুব দরকার। তবে বাংলাদেশের প্রেক্ষিতে এটা একটু দুষ্কর হয়ে যায়, কারণ বাংলাদেশে সরাসরি অ্যান্টিভেনম তৈরিও করা হয় না। যদিও একটি ভেনম রিসার্চ সেন্টার বা ভিআরসি রয়েছে আমাদের চট্টগ্রাম মেডিকেল কলেজের একদম গ্রাউন্ড ফ্লোরে, হুম তবে সেটি এখনো কোনো আশার আলোর দেখেনি। আমি যতদূর জানি যে আলোর মুখে এখনো দেখতে পাইনি, অ্যান্টিভেনম তৈরি করতে পারেনি হুম বাংলাদেশের সাপ নিয়ে। সো এটি অধরা থেকে যায়। এবং আরেকটি বিষয় যে স্নেক ফার্মিং, স্নেক ফার্মিং বাংলাদেশে এত কঠিন করা হয়েছে যে আপনাকে প্রাণীবিদ্যায় অনার্স মাস্টার্স করতে হবে, একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ দেখানো লাগবে, কিংবা 2 কিলোমিটার এলাকায় আশেপাশে কোনো সাধারণ মানুষের ঘর বাড়ি থাকা যাবে না। হুম বিষয়টা অনেক জটিল করা হয়েছে যাতে সাধারণ মানুষ কাজটি করতে না পারে। এবং আমার মতে যে বিষয়টি ঠিকই হয়েছে, যে যদি স্নেক ফার্মিং এর ব্যাপারটা সাধারণ মানুষের হাতের নাগালে চলে আসে, এটা অনেক মিস ইউজ হবে। হুম হুম এটি, কারণ এটি হচ্ছে কিছুটা নেশাজাত দ্রব্য হিসেবেও ব্যবহার হয়, আপনারা জানেন কিনা। সো এইটা বিষয় যে আমিও মনে করি যে স্ট্রিক্ট থাকা ঠিক। বাংলাদেশের প্রেক্ষিতে সাপখোপ নিয়ে কাজ করার জগৎটা খুবই সংকীর্ণ হলেও বিশ্বব্যাপী এটি খুবই ব্রড একটি এরিয়া। এটি এমন একটি
এরিয়া হয়ে গিয়েছে, যেটা না থাকলে হয়তো মানুষের জীবন মৃত্যু নিয়ে একটি কথা চলে আসতো। কারণ স্নেক ভেনম কে হচ্ছে ডাইলিউট করার জন্য স্নেক অ্যান্টিভেনম দরকার, এবং অ্যান্টিভেনম তৈরি হয় কিন্তু ঘোড়ার রক্ত থেকে। এই পুরো প্রসেসটা করার জন্য স্নেক এক্সপার্টদের দরকার আসলে ওই জায়গাটাতে। এজন্য এই স্নেক অ্যারিনাটা খুব ইম্পর্টেন্ট হয়ে গিয়েছে আপাতত বর্তমান বিশ্বে। ভাইয়া, সাপ নিয়ে আপনার এত ব্যাপক জ্ঞান, এত কথা আজকে শুনেছি, আমার তো মনে হচ্ছে আপনার ফেভারিট মুভি মনে হয় বেদের মেয়ে জেসনা। আসলে দেখতে গেলে এটা হওয়ার কথা ছিল, কিন্তু আমার এটা একদমই ফেভারিট মুভি না। এ কারণেই না, কারণ শুধুমাত্র বেদের মেয়ে জ্যোৎস্না না, সাপ রিলেটেড যতগুলো মুভি, যতগুলো বই আছে, সাহিত্যিক বই, সবগুলোতেই সাপ সম্পর্কে নানান গুজব, কুসংস্কার, ভুল ধারণা, ভুল ভীতি, এগুলো দিয়ে ভরা একদম। কারণ তাদের হচ্ছে ক্লিক বেট দরকার। ক্লিক বেট দিয়ে তারা হচ্ছে যে ভিউ কামাবে, অথবা বইয়ের বিক্রি বাড়াবে, যাই হোক কিছু একটি করবে। যে কারণে সাপ সম্পর্কে নানান চটকদার তথ্য একদম ওঝা সাপুরেরা যেভাবে করে, আমাদের উপন্যাসের লেখক কিংবা সিনেমা নির্মাতারা একই কাজই করছে। সো আমার একদমই পছন্দের না, তবে টেকনিক্যালি হওয়া উচিত ছিল যদি আমি সাপ সম্পর্কে ধারণা কম রাখতাম। যদি আমি একজন সাপুরে হতাম, তাহলে হয়তো বেদের মেয়ে জ্যোৎস্না আমার অনেক ফেভারিট একটি মুভি হতো। আপনার কথা শুনে মনে হচ্ছে যে আমার আর সাপের মধ্যে খুব বেশি পার্থক্য নেই। আমিও খুব মিসআন্ডারস্টুড একটা প্রাণী। যেমনটি আপনি বললেন যে সাপও একজন একটি একটি মিসআন্ডারস্টুড প্রাণী। আমরা সাপকে অনেক ভুল বুঝে এসেছি। উইদাউট এনি রিজন সাপকে শাস্তি দিয়ে এসেছি, যেটা আসলে সাপদের অ্যাটলিস্ট প্রাপ্য নয়। ভাইয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে ব্যস্ত সময়ের মধ্যে থেকে আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আবারও আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। আসলে এই অনুষ্ঠানগুলো খুবই দরকার, যে সাপ সম্পর্কে সাধারণ মানুষ এত কম জানে। এর পিছনে একটি কারণ হচ্ছে সাপ সম্পর্কে আমরা তথ্য প্রচার করতে চাই না। সাপকে আমরা একটি অন্যভাবে দেখি, সুপার ন্যাচারাল কিছু একটি মনে করি। আমিও মনে করি যে এই অনুষ্ঠানগুলো আরও অনেক বেশি হওয়া দরকার। শুধু আমি না, আমি আশা করছি আরও অনেক এই রিলেটেড গেস্ট আসবে, সাপ সম্পর্কে অনেক কথা বলবে, সাপ সম্পর্কে সঠিক তথ্য সাধারণ মানুষের সামনে তুলে ধরবে। পরিশেষে আপনাকে অনেক ধন্যবাদ আমাকে আজকে আমন্ত্রণ জানানোর জন্য। প্রিয় দর্শক, সাপ নিয়ে জানা অজানা অনেক তথ্য কিন্তু আজকে আমরা জেনেছি, এবং এই পডকাস্টের মাধ্যমে আমরা এটাও জেনেছি যে সাপকে উইদাউট এনি রিজন মারা যাবে না, সাপকে শত্রু ভাবা যাবে না, সাপকে কষ্ট দেয়া যাবে না। যদি কখনো সাপের সম্মুখে আমরা পড়ি, তাহলে রেস্কিউ সেন্টারে ফোন দেব বা 999-এ ফোন দেব, ইত্যাদি। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। আগামীতে নতুন কোনো পর্বের সাথে আপনাদের সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।